প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতিদিন শুভেচ্ছা নিন। গত পরশু 16 আগস্ট বাংলাদেশের সেনাবাহিনীর একটি উচ্চ পর্যায়ের সামরিক প্রতিনিধি দল পাকিস্তান সফরে গেছেন। এই দলটির নেতৃত্বে আছেন সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমান, এবং এই দলে আরো আছেন মোটামুটি একটা 10 সদস্যের প্রতিনিধি দল। এই দলে আরো আছেন ব্রিগেডিয়ার জেনারেল কাজী এস.এম. শাহরিয়ার পারভেজ এবং ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আব্দুল আজিজ। সঙ্গে আছেন একজন কর্নেল, দুজন লেফটেন্যান্ট কর্নেল, একজন মেজর, মিলিয়ে মোট 10 সদস্যের একটি প্রতিনিধি দল। তারা পাকিস্তানের বিভিন্ন সামরিক স্থাপনা পরিদর্শন করবেন এবং সামরিক কর্তৃপক্ষের সাথে বৈঠক করবেন। এই হলো খবর। 16 তারিখে তারা গেছেন, ফিরে আসবেন 24 তারিখে বাংলাদেশে। মোটামুটি 1 সপ্তাহের বেশি সময়ের সফর, এবং এই সফরটা সেই সময় অনুষ্ঠিত হচ্ছে যে সময় বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান চীন সফর করবেন। জেনারেল ওয়াকারুজ্জামান 22 আগস্ট চীনে যাচ্ছেন, 22 থেকে 25 আগস্ট পর্যন্ত তিনি চীন সফর করবেন। 25 আগস্ট দেশে ফিরে আসবেন। 3 দিনের সফর। আমার কথা হচ্ছে যে পাকিস্তান সফর করছেন, এর আগেও পাকিস্তান সফর করেছে বাংলাদেশ সেনাবাহিনীর সেনা প্রতিনিধি দল। বিশেষ করে দীর্ঘদিন পর 16 বছরে সেনা প্রতিনিধি দল পাকিস্তানের কোন সেনা প্রতিনিধি দল বাংলাদেশ সফর করেছে, কিংবা বাংলাদেশের কোন প্রতিনিধি দল পাকিস্তান সফর করেছে এমন নজির আসলে নেই। কেন নেই? পাকিস্তানের সাথে আমাদের সম্পর্কটা কেমন? আমাদের স্বাধীনতা মুক্তিযুদ্ধের প্রশ্নে আমরা সবাই জানি। এর আগে গত জানুয়ারি মাসে বাংলাদেশ সেনাবাহিনীর পিএসও প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানের নেতৃত্বে একটি সামরিক প্রতিনিধি দল পাকিস্তান সফর করেছিল, এবং সেই সফরের পরবর্তী সময়ে পাকিস্তানের আবার একটি উচ্চ পর্যায়ের সামরিক প্রতিনিধি দল একজন মেজর জেনারেলের নেতৃত্বে বাংলাদেশ সফর করতে এসেছিলেন। অর্থাৎ পাকিস্তান এবং বাংলাদেশ সামরিক প্রতিনিধি দলের সফর চলছে, নানা রকম সামরিক বিনিময় হচ্ছে, অভিজ্ঞতা বিনিময় হচ্ছে, খুব ভালো কথা। কিন্তু আমরা অভিজ্ঞতা বিনিময় করব কোন সময়? এমন একটি সময় যে সময়টিতে পাকিস্তান বাংলাদেশের জন্য সত্যিকার অর্থে একটা হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে। পাকিস্তান সেনাবাহিনীর সর্বোচ্চ পর্যায় থেকে সেনাপ্রধান থেকে আসিম মুনিরের মুখ থেকে এমন কথা এসছে যে পাকিস্তান এবার যদি ভারত আক্রমণ করে তাহলে পূর্ব সীমান্ত হয়ে আক্রমণ করবে। পাকিস্তান আইএসপিআর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এক ব্রিটিশ গণমাধ্যমে কদিন আগে সাক্ষাৎকারে বলেছিলেন যে আমরা এবার পূর্ব সীমান্ত দিয়ে ভারতের মধ্যে ঢুকে যাব। ঠিক সেই সময় বাংলাদেশ সেনাবাহিনী পাকিস্তান সফর করছে। কিন্তু আমাদের বর্ডার কান্ট্রি কিন্তু পাকিস্তান নয়, আমাদের বর্ডার কান্ট্রি ভারত। এমনকি আমাদের চারপাশ দিয়ে ঘেরা। আপনারা সবাই জানেন, একটা শিশু জানে যে ভারত আমাদের চারপাশ দিয়ে ঘেরা, এক পাশে শুধুমাত্র মিয়ানমারের বর্ডার আছে। এছাড়া পুরোটা ভারত দিয়ে আমরা অবরুদ্ধ। অবরুদ্ধ শব্দটা এই কারণে ব্যবহার করলাম, আমরা আসলে ল্যান্ডলক কান্ট্রি। ডক্টর ইউনূসের ল্যান্ডলক কান্ট্রির কথাটা মনে পড়ে যায়। ভারতের 7 সিস্টার্স হচ্ছে ল্যান্ডলক এরিয়া, বিশেষ করে বঙ্গোপসাগরের কারণে, বঙ্গোপসাগর দিয়ে তাদের কোনো নিজস্ব সমুদ্র নাই। কিন্তু সত্যিকার অর্থে বারবার তার কথার পরে আমার বারবার মনে হয় যে বাংলাদেশ আসলে ল্যান্ডলক কান্ট্রি, ভারত কর্তৃক ল্যান্ডলক কান্ট্রি। ভারত যদি আমাদেরকে অবরুদ্ধ করে দেয়, আমাদের কিন্তু কোনো উপায় নেই, কোনো দিকে বের হওয়ার কোনো উপায় নেই। সেই ল্যান্ডলক কান্ট্রি আমরা ভারতের সাথে সম্পর্ক কেমন, এটা আর ব্যাখ্যা করার প্রয়োজন নেই। 1 বছর পরে সে যে মনে করবেন যে ভারত বাংলাদেশ সম্পর্ক সুন্দর হয়ে গেছে, ভালো হয়ে গেছে, এটাই মনে করবার কোনো কারণ নেই। কিন্তু পাকিস্তানের সাথে আমাদের বড্ড চমৎকার সম্পর্ক। পাকিস্তান ভারতকে প্রতিনিয়ত হুমকি ধমকি দিচ্ছে, এবং আমাদের এখানে খানিকটা পররাষ্ট্র নীতির ক্ষেত্রে, কূটনৈতিক ক্ষেত্রে আমাদের অনেকটা নীরব থাকা উচিত ছিল, মধ্যপন্থা অবলম্বন করা উচিত ছিল। কিন্তু আমরা যে বহিঃপ্রকাশগুলো ঘটাচ্ছি, আমাদের সামরিক প্রতিনিধি দল সেখানে যাচ্ছেন। এই যে 2-3 দিন পরে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসা আকবর আসছেন, এবং আরো একজন মন্ত্রী, বাণিজ্য মন্ত্রী আসবেন, একদম পরপর সফরগুলো। অর্থাৎ
ভারতের সাথে যখন পাকিস্তানের টানা পড়েন, তখন আমরা পাকিস্তানের সাথে খুব চমৎকার সম্পর্ক স্থাপন করতে যাচ্ছি। আবার এরই মধ্যে একটি ভারতীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে, আমি সে বিষয়ে ভিডিও করেছিলাম, কথা বলেছিলাম যে বাংলাদেশ থেকে সামরিক বাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আমান আজমি, জামাতের সাবেক আমির গোলাম আজম পুত্র, তাকে দিয়ে নাকি ভারতে আক্রমণ করা হবে। ভারতীয় একটি সংবাদ মাধ্যম দৈনিক আনন্দবাজার এমন সংবাদও দিয়েছিল। এই যখন অবস্থা, তখন আমরা পাকিস্তানকে ছাড়তে পারছি না। আমাদের নিরাপত্তার স্বার্থে, আমাদের নিজেদের স্বার্থে, বাংলাদেশের মানুষকে বিপদের হাত থেকে বাঁচানোর স্বার্থে হলেও এই মুহূর্তে পাকিস্তানের সাথে সম্পর্কটা খারাপ করতেও আমি বলছি না। স্বাভাবিক সম্পর্ক, বিশেষ করে বিগত 16 বছরে যে সম্পর্কটা ছিল, সেই সম্পর্ক বজায় রেখে চলার নীতিতে থাকা উচিত ছিল, কিন্তু বাংলাদেশের এই মুহূর্তের সরকার সেটি করছে না। পাকিস্তান প্রীতি দেখাচ্ছে, আর এদিকে চীন সফরে যাচ্ছেন সেনাপ্রধান। চীন, পাকিস্তান এবং তুরস্ক, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশ আসলে সম্পর্কটা বজায় রাখছে, কিন্তু চীনের সাথে সম্পর্কটা কতদূর ঠিক থাকবে সে ব্যাপারেও কিন্তু যথেষ্ট সন্দেহ, সংশয় আছে। কারণ ইতিমধ্যে চীন, ভারত, রাশিয়া এক হয়ে যাচ্ছে। আজকে আমরা যে মুহূর্তে কথা বলছি, ততক্ষণে এসে থাকতেও পারেন কিংবা আসবেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। আজকে 2 দিনের সফরে ভারতে আসছেন এবং এই মাসের শেষ নাগাদ সাংহাই কোঅপারেশনের বৈঠকে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীনে। চীন, ভারত, রাশিয়া সম্পর্কটা কি হতে যাচ্ছে আপনারা বুঝতেই পারছেন। এবং এই যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান চীন সফর করে ফেরার সাথে সাথে সাংহাই কোঅপারেশনের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভারত, রাশিয়া, চীন ত্রিপাক্ষিক সেখানে বৈঠক অনুষ্ঠিত হবে। তবে আমার এই ভিডিওটা করার উদ্দেশ্যটা এটাই যে সরকারকে বলতে চাই বা আমাদের সেনাবাহিনীকে বলতে চাই যে আমরা যে কাজগুলো করছি, আমরা বাংলাদেশের জনগণের জন্য, আসলে বাংলাদেশের জনবান্ধব, বাংলাদেশের মানুষ যাতে বিপদে না পড়ে। এখানে কিন্তু একটা দুটো মানুষের ছোট দেশ না, এখানে জনসংখ্যার তুলনায় কিন্তু ছোট দেশ না। এটা ইউরোপের 3টে দেশের সমান বাংলাদেশের জনসংখ্যা। এই বাংলাদেশের জনসংখ্যাকে, এই বাংলাদেশের জনগণকে আমরা বিপদে ফেলছি কিনা এটি মনে হয় ভাবা উচিত। আমরা বলি, কথায় কথায় বলি দেশপ্রেমিক সেনাবাহিনী, অবশ্যই মনে করি, কিন্তু এই যে গত 1 বছরের সেনাবাহিনীর ভূমিকাতেও আজকে দেশপ্রেমের জায়গায় মানুষ বিশ্বাস করে না। আমরা আসলে কোথায় যাচ্ছি দেশকে নিয়ে, সেই ভাবনাগুলো ভাববার যথেষ্ট সময় আছে। কারণ আমার ভারতকে ঠান্ডা রাখতে হবে, সবচেয়ে বড় কথা সবার আগে। কারণ আমি ভারত কর্তৃক ল্যান্ডলক কান্ট্রি, আমি সেই ভারতকে কিন্তু ঠান্ডা রাখছি না। ভারত সীমান্তে ইতিমধ্যে ভারতের যে প্রায়, আমাদের বাংলাদেশের প্রায় যে 4000 কিলোমিটারের উপরে সীমান্ত, এই পুরো সীমান্তটা এক প্রকার বাংলাদেশ সীমান্তকে লিখিত বলুন অলিখিত বলুন রেড অ্যালার্ট জারি করা। সেই রেড অ্যালার্টের মুখে আমি ভারতের চিরশত্রুর সাথে দহরম মহরম করছি। এটি বাংলাদেশের জন্য আগামী দিনে বা কতটুকু বিপদ হতে পারে সেটি ভাববার বিষয়, আমাদেরকে অন্তত পক্ষে ভাবাচ্ছে। কিন্তু যারা এই কাজগুলো করছেন, পাকিস্তান ভিজিট করছেন, পাকিস্তান দহরম মহরম করছেন, কিংবা ভারত বিরোধিতা করছেন, ভারত বিদ্বেষপূর্ণ আচরণ করছেন, আমি বলবো যে ভারতের অস্ত্রের মুখে আপনি বসে আছেন। পেছন থেকে ট্রিগার টিপলেই আপনি যে কোনো মুহূর্তে উড়ে যেতে পারেন। এই ভাবনাটা ভেবে হয়তো আমাদের আচরণ করা উচিত, কিন্তু আমরা কতটুকু করছি সেই প্রশ্নটা রেখে দিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপ্পুর অপসারণ নিয়ে আবার নতুন করে কথাবার্তা হচ্ছে। আমি যখন এই ভিডিও করছি তখন পর্যন্ত রাষ্ট্রপতিকে অপসারণ করা হয়েছে বা তিনি চলে গেছেন বা পদত্যাগ করছেন এই ধরনের কোনো খবর নেই। গত 1 বছর ধরে যারা বিপ্লব করেছেন তারা এবং যারা আওয়ামী বিরোধী শক্তি তারা এক বাক্যে একযোগে বলার চেষ্টা করছেন যে শেখ হাসিনার দোসর এবং শেখ হাসিনার পাওয়ার হাউস রাষ্ট্রপতিকে শপথে রাখাটা ঠিক হবে না। 1 2 নম্বরে তারা বলার চেষ্টা করছেন যে এই রাষ্ট্রপতির পদে থেকে তিনি যেভাবে ক্ষমতার ব্যালেন্স করছেন এবং যেভাবে আওয়ামী লীগের ফিরে আসার একটা পথ তিনি খোলা রেখেছেন, জরুরি অবস্থা জারি এবং সেনা শাসন ক্যান্টনমেন্টের একটা মেলাবন্ধন হিসেবে
যেভাবে বঙ্গভবন কাজ করছে, এটা বিপ্লবের সমস্ত উদ্দেশ্য নস্যাৎ করে দিচ্ছে। কাজেই এই মুহূর্তে যদি বিপ্লবকে সফল করতে হয়, ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্বাধীনভাবে কাজ করার জন্য তাকে যদি ব্যাকবোন অর্থাৎ মেরুদণ্ড সোজা করতে হয়, তাহলে চুপ্পু সাহেবকে তাড়াতে হবে। আরও বলা হচ্ছে, বিশেষ করে ফরহাদ মাজাহার সাহেবদের মতো যারা লোকজন, সংবিধান ছুঁড়ে ফেলতে হবে এবং রাষ্ট্রপতি চুপ্পুর অধীন যে শপথ নেওয়া হয়েছে এবং সেই শপথে যেভাবে সংবিধানের কথা বা সুপ্রিম কোর্টের রেফারেন্সের কথা বলা হয়েছে, সব ছুঁড়ে ফেলে দিতে হবে। নতুন করে শপথ নিতে হবে, বিপ্লবী সরকার ঘোষণা করতে হবে। এছাড়া এই সরকারের মুক্তি নেই এবং দেশের কোনো উন্নয়ন নেই। এই সকল পরস্পর বিরোধী কথাবার্তার কারণে আমরা প্রায় শুনতাম যে আজ চুপ্পু সাহেব চলে যাবেন, কাল ওটা হবে, পরশুদিন ওটা হবে। আবার কেউ কেউ হয়তো আওয়ামী লীগের ফিরে আসার, সেনা শাসন, জরুরি অবস্থা জারি হওয়ার নানা রকম গুজব বিভিন্ন সময় ছড়িয়েছেন। আমরা দেখেছি চুপ্পু সাহেবের পদত্যাগের জন্য ছাত্ররা দাবি করেছে, বিপ্লবীরা দাবি করেছে, বিভিন্ন সংগঠন বঙ্গভবনের সামনে তারা অবস্থান নিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত হয়নি। আমরা দেখেছি যে রাষ্ট্রপতির যে অপসারণ, এটা বিএনপি সমর্থন করেনি। ফলে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যারা সরকার, তারা এই দাবি থেকে পিছিয়ে আসতে তারা বাধ্য হয়েছে। আমরা দেখেছি যে রাষ্ট্রপতিকে রক্ষার জন্য সেনাপ্রধানের চেষ্টা ছিল। এই কারণে যারা বিপ্লবী বা যারা সরকার চালনা করছে, তারা এই বিষয়টি নিয়ে তারা সামনে এগোতে পারেনি। কিন্তু সাম্প্রতিক সময় হঠাৎ কি হলো, সবকিছু কেমন যেন এলোমেলো হয়ে গেছে। যে ভাষা, যে শব্দ, যে কথা আমরা শুনছি রাজনৈতিক নেতৃবৃন্দের মুখ থেকে, এটা রীতিমতো আতঙ্কিত হওয়ার মতো। জুলাই ঘোষণা দেওয়া হয়েছে আর জুলাই সনদ স্বাক্ষরের জন্য প্রস্তুত করা হয়েছে। এখন জুলাই সনদ স্বাক্ষর হওয়ার পরে সরকার কি একটা বিপ্লবী সরকার হবে? এবং সেক্ষেত্রে সংবিধান থেকে শুরু করে যা কিছু আসে সবকে তছনছ হয়ে যাবে? এই গেল এক। 2 নম্বর হলো যে নির্বাচন অনেক পরের কথা। এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির যে সম্পর্ক, এই সম্পর্কটা কি কন্টিনিউ করবে? অথবা ক্যান্টনমেন্ট যেভাবে গণভবনের রক্ষার ব্যাপারে ভূমিকা রাখেনি, কিন্তু তারা যেভাবে বঙ্গভবন রক্ষার ব্যাপারে দৃঢ়তা দেখিয়েছে, ওটা কি শেষ পর্যন্ত থাকবে? এ সকল বিষয় নিয়ে যখন আলাপ আলোচনা হচ্ছে, তখন হঠাৎ করে জানা গেল যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের হুকুমে, অবশ্য টেলিফোনিক হুকুম, কোনো যাকে বলা হয় অফিস অর্ডার নয়, তাহলেও বিশ্বের বিভিন্ন দেশে যে অফিসগুলো রয়েছে, আমাদের মিশনগুলো রয়েছে, আমাদের রাষ্ট্রদূতের অফিসগুলো রয়েছে, সেখান থেকে অচিরে ইমিডিয়েটলি রাষ্ট্রপতির ছবি নামিয়ে ফেলার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আর এটা দেশের প্রধানতম গণমাধ্যমে আসার সঙ্গে সঙ্গেই সবাই আশঙ্কা প্রকাশ করা হচ্ছে যে তাহলে কি রাষ্ট্রপতি অপসারিত হচ্ছেন? তার জায়গা থেকে নতুন রাষ্ট্রপতি আসবে, নাকি নতুন কিছু একটা হচ্ছে যেখানে মানে এখন যে পুরো শাসনতান্ত্রিক ব্যবস্থা, সাংবিধানিক ব্যবস্থা, এখন যে সরকারের যে স্ট্রাকচার রয়েছে, সেগুলো সব তছনছ হয়ে যাচ্ছে, নতুন কিছু হচ্ছে। আর যদি নতুন কিছু হয়, তাহলে সেক্ষেত্রে কি নির্বাচন হবে নাকি নির্বাচন হবে না? কি হচ্ছে দেশে? ফলে এই যে রাষ্ট্রপতিকে অপসারণ করা হচ্ছে বা হবে, রাষ্ট্রপতির ছবি নামিয়ে দেওয়া হচ্ছে বা হবে, এই ঘোষণার পরে পুরো দেশ আতঙ্কিত। রাস্তাঘাটে ভিড় কমে গেছে, মানুষের মধ্যে নীরবে ফিসফিসানি শুরু হচ্ছে, এবং আমরা যারা কন্টেন্ট তৈরি করছি, আমরা মানুষের ভয় এবং আশা আকাঙ্ক্ষার এই কথাগুলো তুলে ধরতে পারছি, কিন্তু আমরা আসলে কিছু জানি না। তো এই বিষয়গুলো নিয়ে খুব সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে। আমার কাছে মনে হচ্ছে যে পরিস্থিতি স্বাভাবিক নেই। কোত্থেকে যে বাতাস প্রবাহিত হচ্ছে বোঝা যাচ্ছে না। আজকে দেখলাম যে উত্তরবঙ্গে তিস্তা প্রকল্প, যে প্রকল্প শেখ হাসিনার জামানাতে শেখ হাসিনা গ্রহণ করেছিলেন, মূলত ভারতের সঙ্গে যখন তার সম্পর্ক তলানিতে চলে যায়, তখন এখানে চীনা বিনিয়োগ 12,000 কোটি টাকার একটা প্রকল্প শেখ হাসিনা পাশ করে ফেলেছিলেন এবং চীন 10 পায়ে দাঁড়িয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে এসে সেটা ফাইলবন্দি তিনি করেন ভারতের চাপে, তিনি সেটা করতে পারেননি। ওই সময়টাতে আমি বলেছিলাম যে শেখ হাসিনা এই যে দ্বিধাদ্বন্দ্ব ভুগছে ভারতের সাথে, এটি তার জন্য ঠিক হচ্ছে না। তার চীনা কর্তৃত্ব মেনে নেওয়া উচিত এবং চীনের সঙ্গে তার একটা সমঝোতা করা উচিত। তো সেই যে প্রকল্পটি এখন নতুন করে বাস্তবায়িত হচ্ছে বলে
সৈয়দা রেজওয়ানা হাসান তিনি বলেছেন আজকের খবরে সেটা প্রধান শিরোনাম। ইট মিনস যে চীন এখানে এগিয়ে আসছেন এবং ভারতকে এখন বর্তমান সরকার দুই প্রসাদে পাত্তা দিচ্ছেন, এবং চীন যদি এখানে তিস্তা প্রকল্প বাস্তবায়ন করে তাহলে সেই প্রকল্প বাস্তবায়ন করার জন্য চীনের একটা মিলিটারি ইউনিট থাকবে উত্তরবঙ্গে, এবং সৈয়দপুরে যে বিমানবন্দর নির্মাণের কথা আমরা শুনেছিলাম, যেটা ভারতকে সরাসরি চ্যালেঞ্জ জানানো চীনের অর্থায়নে, সেটাও হবে। আর সেটার অ্যাগেনস্টে ভারত যে সৈন্য সমাবেশ করেছে নদীর ওপারে, সীমান্তের ওপারে, সেটা নিয়ে যে কি হয় বলা যাচ্ছে না। ওদিকে ভারত বারবার যুদ্ধের কথা বলছে, ভারতের সেনাপ্রধান যুদ্ধের কথা বলছে। সেই যুদ্ধ কি পাকিস্তানের সাথে না বাংলাদেশের সাথে, এটা এখন ভাববার সময় এসে গেছে এই চূড়ান্ত মুহূর্তে যখন রাষ্ট্রপতিকে নিয়ে টানা হেঁচড়া হচ্ছে। নাম্বার 1। নাম্বার 2 হলো অলনেস হার্ডেন, যারা কিংস পার্টি এনসিপি, তাদের নেতৃবৃন্দ সরাসরি সেনাবাহিনীকে চ্যালেঞ্জ জানাচ্ছে। তারা সরাসরি সেনাবাহিনীর যে একটি সেনাপ্রধানের নয়, যাকে বলা হয় এখানে ডিজিএফআই, যেটা সেনা গোয়েন্দা সংস্থা নয়, একটা প্রধানমন্ত্রী একটা বিশেষ বা রাষ্ট্রপতির, যখন রাষ্ট্রপতি শাসিত সরকার থাকে বা যখন প্রধানমন্ত্রী শাসিত সরকার থাকে, তখন 3 বাহিনী থেকে লোকজন এনে অনেকটা র্যাবের মতো করে একটা গোয়েন্দা সংস্থা, বাংলাদেশের ডিজিএফআই, পাকিস্তানের আইএসআই এর মতো। কিন্তু আইএসআই বা রয়ের মতো এরা না, এরা যত মাতব্বরি দেখায় বাংলাদেশে দেখায়, এবং পুরো রাজনৈতিক অঙ্গন কলুষিত করা এবং রাজনীতিবিদদেরকে প্যাদানি দেওয়া, মিডিয়া নিয়ন্ত্রণ করা, প্রধানমন্ত্রী কান ভারী করা এবং একটার পর একটা প্যাচ লাগানো, এই কাজগুলো ডিজিএফআই সেই 80 দশক থেকে করেছে। 86 সালে নির্বাচন ডিজিএফআই করেছে, এবং ওই সময়টাতে আওয়ামী লীগের আনা, আওয়ামী লীগের টাকা পয়সা দেওয়া, লেনদেন করা, সিল পিটানো থেকে শুরু করে যা কিছু সাজানো গোছানো নির্বাচন, 86 নির্বাচন ডিজিএফআই করেছে। আর 88 যে নির্বাচনটা একদম 100% ডিজিএফআই করেছে, এতে কোনো সন্দেহ নেই। 2014, 2018, 2024 এই পুরো 3টি নির্বাচনের মাস্টার প্ল্যানার এবং যত এখানে অঘটন সব কিছু ডিজিএফআই করেছে। এবং বলা হয়ে থাকে আয়নাঘর তারা তৈরি করেছে, বলা হয়ে থাকে এখানে ভারতের রয়ের একটা অফিস ছিল এবং রয়ের কর্মকর্তারা ডিজিএফআই অফিসে বসে শেখ হাসিনা সর্বনাশ করেছে, বাংলাদেশকে গান করে দিয়েছে। বিএনপি জামাত থেকে শুরু করে যত অঘটন এই বাংলাদেশে ঘটেছে, অল ক্রস ফায়ার, সেখানে ডিজিএফআই নেতৃত্বে এনএসআই, র্যাব এই কাজগুলো করেছে, এটা সবাই জানে। তো ওই সময়টাতে যারা বড় বড় কর্তা ছিল, যারা অনেকে রিটায়ার্ড করেছে, তারা সবাই পালিয়েছে। এদের কারোর বিরুদ্ধে 1000 কোটি টাকা, কারোর বিরুদ্ধে 100 কোটি টাকা লোপাটের অভিযোগ, অনেকে পালিয়ে আছেন, অনেকে দেশ ছেড়ে পালিয়েছেন, অনেকে হয়তো গ্রেপ্তার হয়েছেন, সেনা হেফাজতে হয়তো থাকতে পারেন, আমরা জানি না। আবার এত কিছুর পরেও এই বর্তমান জামানাতে ডিজিএফআই এর যে অতীত কর্মকাণ্ড সেটা যে বন্ধ আছে, এটা কিন্তু বলা যাচ্ছে না। এনসিপির লোকজন সন্দেহ করছে যে ডিজিএফআই এর মধ্যে বিভিন্ন যে টিম রয়েছে, সেই টিমগুলোর একটি অংশ হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূসকে বুদ্ধি দিচ্ছে, অপর অংশটি শেখ হাসিনাকে পুনর্বাসন করার চেষ্টা করছে, অপর অংশটি জামাতকে মদত দেওয়ার চেষ্টা করছে, এবং প্রায় সব অংশ তারা এনসিপিকে, মানে যাকে বলা বিপথে নিচ্ছে, এনসিপির বিরুদ্ধে লেগেছে। এটাই এনসিপির নেতৃবৃন্দ মনে করছে। এই কারণে এনসিপি তাদের যে ভয়েস রয়েছে, তাদের শক্তি রয়েছে, তারা সর্বশক্তি এখন নিয়োগ করেছে ডিজিএফআই এর বিরুদ্ধে। তারা এই জাতীয় পার্টির নড়াচড়া, রিফাইন্ড আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসন করা, শেখ হাসিনাকে ফেরত আনা, এরপরে বিএনপিকে ক্ষমতায় আনা, তারেক রহমান সাহেবের সঙ্গে যোগাযোগ, ডক্টর মোহাম্মদ ইউনূসকে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে তারেক রহমান সাহেবের কাছে পৌঁছে দেওয়া, এই সকল কর্মকাণ্ডের জন্য সবাই মনে করছে যে ডিজিএফআই দায়ী। এই জন্য ডিজিএফআইকে তারা মানে 10 হাতে তারা আক্রমণ করছে এনসিপি। এবং সেই আক্রমণের মধ্যে যে পোলারাইজেশন হতে পারে, অর্থাৎ ডিজিএফআই, বিএনপি, ক্যান্টনমেন্ট, প্রশাসন, সচিবালয়, সেক্রেটারিয়েট, তারা যদি এনসিপি এবং জামাতের বিরুদ্ধে একটি অবস্থান নেয়, ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে যদি একটা অবস্থান নেয়, সেক্ষেত্রে পাওয়ার হাউস হিসেবে কাজ করবে যাকে বলা হয় এই বঙ্গভবন, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। তো কাজেই সেই পাওয়ার হাউসটিকে এই মুহূর্তে তারা রাখতে চাচ্ছে না। তারা এখন সর্বশক্তি নিয়ে এই পাওয়ার হাউসকে নির্মূল করার জন্য, সেখানে তাদের লোক প্রতিষ্ঠিত করার জন্য, বা নতুন একটা প্রকল্প, নতুন একটা স্বপ্ন, নতুন একটা সিস্টেম ইন্ট্রোডিউস করার জন্য তারা সর্বশক্তি নিয়োগ করছে। এবং এই জন্য রাজপথ তারা গরম করে ফেলছে এভরিডে। এবং তার প্রেক্ষিতে
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে মিশনগুলোতে মেসেজ গিয়েছে, এটা এই বাংলায় কখনো হয়নি। স্টিল সে চেয়ারে আছে, রাষ্ট্রপতি স্টিল চেয়ার আছে। যতক্ষণ পর্যন্ত তাকে অপসারণ করা না হবে ততক্ষণ পর্যন্ত তার ছবি অফিসিয়ালি নামিয়ে ফেলা এটা রাষ্ট্রদ্রোহী তার কাজ। ফলে যারা হুকুম দিয়েছেন, যারা এই কর্ম করেছেন, তারা কিন্তু কোমরে গামছা বেঁধেই এই কাজ করেছেন যে এই চূড়ান্ত একটা যে কর্ম রাষ্ট্রপতিকে অপসারণ, এই ব্যাপারে তাদের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পরে তারা এই কাজ করতে সাহসী হয়েছেন, যে কাজটি গত 1 বছরে করা হয়নি। ফলে রাষ্ট্রপতিকে কেন্দ্র করে যে শক্তিটা রয়েছে দেশের ভিতরে এবং দেশের বাইরে, তারাও কি বসে থাকবে? তারা বসে থাকবে না। ফলে যে একটা টক্কর, যে একটা মুখোমুখি সংঘর্ষ এবং যে একটা অনিশ্চয়তা দেখা দিয়েছে রাষ্ট্রপতিকে কেন্দ্র করে, তার সঙ্গে সঙ্গে এনসিপি, তার সঙ্গে সঙ্গে ডিজিএফআই, তার সঙ্গে সঙ্গে হাঁসের মাংস, তার সঙ্গে সঙ্গে ওয়েস্টিন, তার সঙ্গে সঙ্গে দুর্নীতি, তার সঙ্গে সঙ্গে এশরাক, তার সঙ্গে সঙ্গে বুলডোজার, তার সঙ্গে সঙ্গে 32 নম্বরে বিএনপির অতি তৎপরতা এবং তার সঙ্গে সঙ্গে তারেক রহমান সাহেবকে বিভিন্নভাবে ট্যাগ দিয়ে 32 নম্বর ভাঙা এবং 32 নম্বর দখল, এই টোটাল কাজ তারেক রহমান সাহেবের হুকুমে হয়েছে, মদতে হয়েছে। এই ন্যারেটিভটা আগে যেখানে পিনাকিকে মনে করা হতো, অন্য ইউটিউবারদেরকে মনে করা হতো, আগে যেভাবে এনসিপিকে মনে করা হতো, সেই ট্যাগটা হঠাৎ করে যে বিএনপির দিকে ঠেলে দেওয়া হচ্ছে, এটার মধ্যে আপনি কি কোনো অর্শনীয় সংকেত দেখতে পাচ্ছেন? নাকি কোনো সুসংবাদ বা নতুন কোনো বিপ্লবের গন্ধ পাচ্ছেন? নাকি নতুন কোনো সূর্য, বিপ্লবী সূর্য দেখতে পাচ্ছেন? অপেক্ষা করুন এবং দেখতে থাকুন। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।